অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তারা যদি ঠিকমতো কাজ না করতে পারে তাহলে কিন্তু এটা আবার আমরা কি আগের দিকে চলে যাব, না আরও খারাপ হবে দেশের অবস্থা? সেটা কিন্তু আমাদের সবাইকেই চিন্তা করে রাখতে হবে। যে ক্ষমতায় আছে, যে দেশ পরিচালনার দায়িত্ব আছে, তাদেরও যেমনি, এবং জনগণ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সবারই কিন্তু রাখতে হবে। তো এখন আমি এই পর্যায়ে আমি বলবো যে আমাদের এখানে রেহানা আক্তার শিরিন আছে, যে ইডেন কলেজে, সে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল খুবই কঠিনভাবে, সুতরাং আমি ওর কথা শুনতে চাই যে কীভাবে ওরা কি চিন্তা করছে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম, রেহানা আক্তার শিরিন, ছাত্রদল এবং সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আজকে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি উদ্যোগে আয়োজিত শিশু ডিবেট বৈঠক, টপিকসটা ছিল জনগণের প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকারের। এখানে আমার শ্রদ্ধেয় স্যার আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির মেম্বার ডক্টর মঈন খান স্যার, আমার শ্রদ্ধেয় শিক্ষক ওবায়দ স্যার, আমাদের মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব এবং ব্যক্তিবর্গ এবং সাংবাদিক ভাই বোনেরা, আবারও সালাম জানিয়ে আমি শুরু করছি। যে জুলাই আগস্ট ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানটি হয়েছিল সেটি একটি বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, এবং বৈষম্য বিরোধী আন্দোলনটা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বাংলাদেশে দীর্ঘ 17 বছর ক্ষমতায় থেকে যে বৈষম্য সৃষ্টি করেছে, এই ক্ষোভ থেকে বাংলাদেশের ছাত্র জনতা কুলি দিনমজুর যে সার্বজনীন যে ক্ষোভ ছিল, তার প্রতিবাদে আমাদের যে গণঅভ্যুত্থানটি হয়েছে, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারটা এমনই একটি সরকার হবে এবং বাংলাদেশে অতি দ্রুত একটি গণতান্ত্রিক সরকার তারা নির্বাচন করবে, এবং এমন একটি রোডম্যাপ থাকবে যেখানে বাংলাদেশের ছাত্র জনতা, তরুণ, দেশের সার্বজনীন মানুষের একটু সবাই যদি চুপ না করে কিন্তু শোনা যায় না কথা, যে চাওয়া পাওয়া তার প্রায়োরিটি দিয়ে যেন আগামী বাংলাদেশে একটি নির্বাচন হয় যেখানে মানুষের জবাবদিহিতা থাকবে। শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষামুখর শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সুসম্পর্ক, শিক্ষামুখর পরিবেশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে। সবার প্রতি সবার সম্মান, ইজ্জত এবং ক্যাম্পাস সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস থাকবে। এটা হলো আগামী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি। আমি কলেজের একজন প্রতিনিধি হিসাবে, ছাত্র হিসাবে, আর বাংলাদেশের যে চিকিৎসা খাতটি আমি বলতে চাই যে আমাদের দেশ সরকার এমনই উন্নয়ন করে গিয়েছে যে হসপিটালগুলোতে গেলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু উন্নয়ন হয়েছে। রোগীরা ভালো হয় সেবা যত্নে, কিন্তু আমরা হসপিটালে গিয়ে দেখতে পাই যে তারা ফ্লোরে শুয়ে আছে, এখানে কোনো লাইট নেই, ফ্যান নেই, মানে দেখলে মনে হয় যে আরেকটা অসুস্থের কারখানা। তো আমরা এরকমের বাংলাদেশ ভবিষ্যতে দেখতে চাই না, যেখানে মানুষের স্বাস্থ্য, চিন্তা এবং মানুষের চলাফেরার জীবনযাত্রার মান উন্নয়ন হয়, মানুষের চাহিদা পূরণ হয়। স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি এই স্বাধীনতার রস প্রত্যেককে উপভোগ করতে পারি, আমরা এমনই একটি রাষ্ট্র গঠনের জন্য সরকার চায় এবং দ্রুত চায় যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে এখনো পর্যন্ত আমাদের দেশের মানুষের যে বিশেষ করে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এখনো এটা পানিতে নিয়ে আসতে পারে না, এখনো সিন্ডিকেটের মধ্যেই এটা রয়ে গেছে, যা মানুষের জন্য খুবই কষ্টকর এবং দুর্বিষহ হচ্ছে। মানুষ মনে করতেছে যে রাশেদ বলেছে একটু আগে যে মানুষ যেটা প্রত্যাশা করেছিল যে ওইটা অতি দ্রুত বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কমে আসবে, কিন্তু আমরা এটা বিশেষ করে এখনো দেখতে পাচ্ছি না। তো আমরা দাবি জানাবো তারা যেন অতি দ্রুত এবং এগুলোতে যেন নজর দেয়, যেটা আমাদের মানুষরা যেন দিনমজুর সহ সবাই যেন সবার চাহিদাটা পূরণ করতে পারে। এটা আমরা দাবি জানাই যে প্রত্যেকের ঘরে দ্বিতীয় স্বাধীনতার
শান্তি শৃঙ্খলা এবং জীবনযাত্রার সবকিছু যেন আমরা নিশ্চিত হয়, এটা আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিরিন। আমরা এখন এই পর্যায়ে আমি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাম হায়দার, জামাল হায়দার। আসসালামু আলাইকুম সবাইকে। সুন্দর একটা বিষয়ের উপরে আমরা আলোচনা করছি। প্রথম কথাটাই হচ্ছে বলেছে জনগণের প্রত্যাশা। তো আমি তো যখন এই আন্দোলনের সাথে 16 তারিখে সম্পৃক্ত হয়েছিলাম, 5 তারিখে কিন্তু আমার প্রত্যাশাটা পূরণ হয়ে গেছে। তারপরে আমার কোনো প্রত্যাশা ছিল না টোটালি। বাট 5 তারিখের পরের বাস্তবতায় এসে আমি একজন নাগরিক হিসেবে আমি গভীরভাবে চিন্তা করার চেষ্টা করেছি যে আসলে প্রত্যাশাটা কি। আমি তো একজন বাংলাদেশী, তাই না? তো বাংলাদেশী হিসেবে প্রথম প্রত্যাশা আমার মনের মধ্যে আসলো, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। কারণ আমি যদি ডিফাইন করতে চাই, গত 15 বছর যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে বা যতগুলো বিশেষণ আপনি গত সরকারকে দিতে পারবেন, সেই বিশেষণগুলোর মধ্যে আমি আবিষ্কার করলাম যে সবচেয়ে বেশি মারাত্মক যে বিশেষণ সেটা হচ্ছে সার্বভৌমত্বের শত্রু। যেমন স্বৈরাচারী বলতে পারতেন, লুটেরা বলতে পারতেন, গণহত্যাকারী বলতে পারতেন, সার্বভৌমত্বের শত্রু বলতে পারতেন, মানবতা বিরোধী বলতে পারতেন, অনেক কিছু বলতে পারতেন। বাট আমি এই পৃথিবীর বাস্তবতায় আমি চিন্তা করি দুইটা জিনিস নাগরিক হিসেবে আমার দরকার। একটা হচ্ছে সার্বভৌমত্ব, একটা হচ্ছে সুশাসন। তো সার্বভৌমত্ব সমুন্নত রাখার জায়গাটাই হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় যে বিপ্লবের ঢেউ এক ধরনের বিভিন্ন ব্যুরোক্রেসিতে, সমাজে, পাড়ায়, মহল্লায় চলে আসছে। বাট সার্বভৌমত্বের জায়গাটাতে ঐক্য কথাটা বলা হচ্ছে, বাট যেভাবে আমরা প্রত্যাশা করছি সেভাবে বোধহয় আগাচ্ছে না। কারণ যারা পরাজিত তাদেরও তো একটা প্রত্যাশা আছে, তারাও জনগণ। তারা কিন্তু সঠিকভাবে সার্বভৌমত্বের অপোজিট পার্টি রয়ে গেছে এখনো। আজকে 40 বা 42তম দিন কাউকে কোথাও আপনি দেখবেন কানাডায় বসবাস করুক আর ওই উগান্ডায় বসবাস করুক, ওই সরকারের সমর্থকরাও কাউকে কোনোদিন মন খুলে বলেছে আমি দুঃখিত বলে নাই। মনের মধ্যে সে অপেক্ষায় আছে একটা সময়ের জন্য। তো আমাদেরকে এই সার্বভৌমত্বের বিষয়ে অত্যন্ত ভাবে সতর্ক থাকা দরকার। আমি জানি সেটা সব আয়োজন চলছে। দ্বিতীয় কথাটা হচ্ছে সুশাসন। তো যতই সংস্কার করেন সেই সংস্কারগুলোতে একভাবে আগাবে, যেন একটা নির্বাচিত সরকার আসে। বাট আমি মনে করি আমাদের উপনিবেশিক ব্যবস্থাপনায় আমাদের কিছু ত্রুটি রয়ে গেছে, রাষ্ট্র ব্যবস্থাপনায় কাঠামোগত কিছু ত্রুটি রয়েছে। সেই ত্রুটিগুলো সেরে নেওয়ার এখন সুবর্ণ সুযোগ। আমি বলবো যেমন আমরা তো মেধা ভিত্তিক একটা আন্দোলনটা হয়েছিল। মেধার সমন্বয় কি হচ্ছে, মনে করেন যে নকল ভেজাল, আমি এটাকে অ্যাড্রেস করব। তারপরে যত ধরনের দুষ্ট কাজগুলো রাষ্ট্রকে, নাগরিককে ভোগায়, সেই কাজগুলো কিন্তু অ্যাড্রেস করার এখন সময়। বৈপ্লবিক সব আইন কানুন করা যায়। আমি যেহেতু মিলিটারি থেকে আসছি, আমি একটা জিনিস বলতে চাইবো যে গত সরকার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মোহাম্মদী বেগ মুডের অফিসার বা নেতৃত্ব তৈরি করা, অমুকের মাথায় এনে দাও প্রমোশন হবে, অমুককে ঘায়েল করে দাও। আমি নিজে সাক্ষী বলতে পারবো, আমি সেই যারা নাকি 7 খুনের মামলায় ভিতরে আছে জেলের মধ্যে, তাদের মুখ থেকে শোনা সাক্ষীটা হচ্ছে এরকম, তারা পাখির মতো গুলি করেছে হাফ প্যান্ট করে হরতালে। তারা নিজেরা বলেছে যে হাসিনা সরকার যদি তাদেরকে ফাঁসির ব্যবস্থা করে তাহলে আল্লাহর আরশ কাঁপবে। কারণ কি? কারণ হচ্ছে তারা হাসিনা সরকারকে এত সার্ভিস দিয়েছে। দেখেন, এটাকে বলে মোহাম্মদী বেগ একটা অ্যাটিটিউড। সো এখন হচ্ছে রাইট টাইম। সার্বভৌমত্ব রক্ষা করতে হইলে অবশ্যই আমাদেরকে আপরাইট অফিসার তৈরি করতে হবে, যে হার্ডকোর বাংলাদেশী, যিনি বাংলাদেশের স্বার্থ দেখবেন। আগামীতে যে সরকার আসবে তার স্বার্থ দেখবেন না। বেশিরভাগ অফিসার বা সবাই যদি ওরকম হয় তাহলে কিন্তু কোনোদিন বাংলাদেশের সার্বভৌমত্ব সংকটে পড়বে না। সেটা হচ্ছে আমি বিশ্বাস করি। এমনি ভাবে রোডম্যাপের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করতে পারবে, বিভিন্ন কারণে রাজনৈতিক সরকার হয়তো করতে পারবে না, বাট এখনই সময় সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার। ধন্যবাদ।